ওকে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। আচ্ছা, আমরা গতদিন তো আনফরচুনেটলি আপনাদেরকে একটা দিন মিস করাই গেল, হয়ে গেল, মিস করে দিলাম, ক্লাস নিতে পারলাম না। তো আমরা এতদিন পর্যন্ত যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে একটা কন্ট্রাক্টের ফাউন্ডেশনটা কিভাবে তৈরি হতে হবে, সেই বিষয়গুলোই আমরা আমাদের আলোচনার মধ্যে পেয়েছি। যে প্রথমে একটা কন্ট্রাক্টের কিভাবে তৈরি হতে হবে, বা এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ কল্ড কন্ট্রাক্ট। এই এগ্রিমেন্ট কিভাবে হতে হবে এবং এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল হতে গেলে কি কি শর্তগুলো পূরণ হতে হবে, সে বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি। এবং পর্যন্ত যেটা এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো আমরা পেয়েছি সেগুলো প্রেক্ষাপটে সবগুলো একটা কন্ট্রাক্ট বা একটা বৈধ চুক্তি, একটা আইনানুগভাবে চুক্তি হিসেবে হতে যেভাবে হওয়া দরকার সে সম্পর্কে আমরা আইডিয়াটা পেয়েছি। এখন মনে করেন এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে একটা কন্ট্রাক্ট হলো, একটা কন্ট্রাক্টের জন্ম হলো। এখন পরবর্তী যে ধাপটা বা পর্যায়টা, এই কন্ট্রাক্ট হওয়ার পরে কি হবে, অর্থাৎ এটা কোন দিকে, দ্যাট মিনস চুক্তি তো হলো, যে কোনো একটা বিষয় নিয়ে একটা চুক্তি হলো। সে মনে করেন সম্পত্তি বেচা কেনার জন্য দুপক্ষ মিলে একটা চুক্তি করলো এবং এই চুক্তিটা বৈধ হওয়ার জন্য যেভাবে চুক্তিটা করা দরকার সেভাবে চুক্তিটা হয়েছে। এখন চুক্তিটা হওয়ার পর কি হবে, যে কাজের জন্য চুক্তিটা করা হয়েছে সেটাই তো হবে, তাই তো? সম্পত্তি বেচা কেনার জন্য চুক্তি হয়েছে, সম্পত্তি বেচা কেনার কাজটা হবে, তাই তো? তাই তো? জি স্যার। এখন স্যার আচ্ছা, চুক্তিটা এক্সিকিউট করতে হবে। চুক্তিটা এক্সিকিউট করতে হবে। আচ্ছা, এখন মনে করেন চুক্তি এক্সিকিউট করা হওয়ার কথা, কিন্তু চুক্তি এক্সিকিউট হলো না। এক্সিকিউট হলে তো ভালো কথা। এটা হচ্ছে যে মানে ওই যে অবশেষে তারা সুখে ঘর সংসার করিতে লাগিল, গল্পের মানে একেবারে সুখকর পরিসমাপ্তি, নাটকের হ্যাপি এন্ডিং। কিন্তু কোনো কারণে যদি এক্সিকিউট করা গেল না, তখন কি হবে? এই বিষয়টা সামগ্রিকভাবে যেটা যে হেডিং এর মধ্যে আসবে, সেই হেডিংটার নাম হচ্ছে ডিসচার্জ অফ কন্ট্রাক্ট। অর্থাৎ চুক্তি হওয়ার পর চুক্তিটা কিভাবে ডিসচার্জ হবে, কিভাবে চুক্তিটা নির্বাহ হবে, বা কিভাবে চুক্তিটা এটার কনক্লুশনের দিকে যাবে, কনক্লুশনটা কিভাবে হবে। ঠিক আছে? তো এই ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বা এই চুক্তি নির্বাহ হওয়া বা চুক্তিটা যে একটা পরিসমাপ্তির দিকে যাওয়া, এই কাজ, এই ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বা চুক্তিটা নির্বাহ হওয়া বা পরিসমাপ্তি হওয়াটা, এটা অনেকভাবে হতে পারে। প্রথমত তো যেটা বললেন যে চুক্তি হলো, এবার চুক্তি এক্সিকিউট হবে, যে কাজের জন্য চুক্তিটা করা হয়েছে সেই কাজটা ঠিকঠাক ভাবে হওয়া, এটাকে বলা হচ্ছে পারফরমেন্স আন্ডার দি কন্ট্রাক্ট বা পারফরমেন্স অফ দি কন্ট্রাক্ট, বা এটা হবে ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বাই পারফরমেন্স। অর্থাৎ চুক্তির প্রতিপালনের মাধ্যমে চুক্তিটার
ডিসচার্জ বা পরিসমাপ্তি হবে, যেটা বললাম যে হ্যাপি এন্ডিং যেটা হবে। ঠিক আছে, আচ্ছা। এখন মনে করেন সাপোজ চুক্তি হলো, সবকিছু ঠিকঠাক, চুক্তি হওয়া পর্যন্ত কোনো সমস্যা ছিল না, সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে, সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে চুক্তিটা হলো। কিন্তু চুক্তি হওয়ার পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে এই চুক্তি আর এক্সিকিউট করা যাচ্ছে না, চুক্তিটা এক্সিকিউট করা যাচ্ছে না, বা চুক্তিটা বাই পারফরমেন্স, প্রতিপালনের মাধ্যমে চুক্তিটার ডিসচার্জের দিকে যাওয়া যাচ্ছে না। তখন যেটা হবে সেটা হচ্ছে যে ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বাই ইম্পসিবিলিটি অফ পারফরমেন্স। অর্থাৎ যে কোনো কারণে, সেগুলো আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন সেখানে আমরা ধারাবাহিকভাবে পাবো যে চুক্তি হওয়ার পর যদি পরবর্তীতে এমন কোনো কারণের উদ্ভব হলো যে কারণের পরিপ্রেক্ষিতে চুক্তিটার আর পারফরমেন্স করা যাচ্ছে না। শর্টকাট একটা উদাহরণ আপাতত যদি আমরা এভাবে দিই, মনে করেন সম্পত্তি বিক্রি করার জন্য চুক্তি করলাম, দুই পক্ষের মধ্যে সব ঠিকঠাক, কথাবার্তা হলো, সবকিছু হলো, লেনদেনের জন্য মানে চুক্তি হওয়ার সময় যেটা সচরাচর যেটা বলি বায়না বা অ্যাডভান্স লেনদেন হলো, বাকি টাকা পয়সা কতদিনের মধ্যে লেনদেন হয়ে সম্পত্তি বেচা কেনার কাজ হবে, সবকিছু ঠিকঠাক ভাবে হচ্ছে এবং দুপক্ষ বা চুক্তির যারা পক্ষ তারা সেভাবেই এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা গেল সম্পত্তিটা সরকারের কোনো উন্নয়ন প্রকল্পের জন্য সরকার নিয়ে গেল। সাউন্ড আমারটা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আর যিনি ডিস্টার্ব করতেছেন সম্ভবত উনি আমাদের না, উনি আসলে অনুপ্রবেশকারী। আচ্ছা, মানে যেটা বলছিলাম যে দেখা গেল যে চুক্তি হওয়ার পরে সম্পত্তিটা সরকারের কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে সরকারের লাগছে। আপনারা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান যখন পড়বেন সেখানে দেখবেন আর্টিকেল 43 বা 46 বোধহয়, সম্ভবত আমার এই মুহূর্তে মেমোরি থেকে ছুটে গেছে, সেখানে মানে মৌলিক অধিকারের যে সমস্ত বিধিবিধান আছে, যে আর্টিকেল গুলো আছে নাগরিকের মৌলিক অধিকার সম্পর্কিত, তার মধ্যে যেটা বলা আছে যে রাষ্ট্র কোনো অবস্থাতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ ব্যতীত নাগরিকের কোনো সম্পত্তি এমনি নিতে পারবে না, জোর করে নিতে পারবে না। তো আইনানুগ প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই জানি, সেটা হচ্ছে বলা হয় অ্যাকোয়ার বা অধিগ্রহণ করা। একটা আইন আছে নির্দিষ্ট সম্পত্তি অধিগ্রহণ করার, সেটা হচ্ছে যিনি সম্পত্তির মালিক বা সম্পত্তির যিনি দাবিদার, তাকে ক্ষতিপূরণ দিয়ে সে তার কাছ থেকে সম্পত্তিটা নেওয়া, অর্থাৎ কাইন্ড অফ বেচা কেনা। রাষ্ট্র এখানে নিজেরা বেচা কেনা করলে যেরকম, সেখানে হচ্ছে রাষ্ট্র টাকা দিয়ে রাষ্ট্রের উন্নয়ন প্রকল্পের প্রয়োজনে সম্পত্তিটা এক প্রকার কিনে নেওয়ার মতো। এখন মনে করেন এই যে চুক্তির মাঝপথে যে এই সম্পত্তিটা যে চলে গেল, তাহলে এখানে এখন এই চুক্তিটার আর পারফরমেন্স পসিবল কোনো অবস্থাতেই পসিবল না। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে দুপক্ষের এখানে কোনো ধরনের ফল্ট নাই। তার মানে যেটা হচ্ছে যে চুক্তি হওয়ার পরবর্তীতে যদি এই চুক্তিটার পারফরমেন্স করা না যায়, তো সেক্ষেত্রে যেটা ধরে নেওয়া হবে সেটা হচ্ছে যে এই চুক্তিটা ডিসচার্জ হয়ে গেছে বিকজ অফ ইম্পসিবিলিটি অফ পারফরমেন্স। ঠিক আছে, আচ্ছা। থার্ড যেটা, সেটা হচ্ছে মনে করেন দুপক্ষ মিলে একটা চুক্তি করলো, একই উদাহরণ দিয়ে মনে ধরলাম যে সম্পত্তি বেচা কেনা সংক্রান্ত একটা চুক্তি করলো। আচ্ছা, চুক্তি হওয়ার পর পরবর্তীতে কিছুদিন পরে গিয়ে দুপক্ষের মধ্যে দেখা যাচ্ছে যে হয়তো এই চুক্তির যেটা হয়েছে সেটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হয়তো কোনো ধরনের নতুন করে কথাবার্তা বা কোনো ধরনের ডিসপিউট অ্যারাইজ করলো, বা নতুন করে কোনো কথাবার্তার মাধ্যমে দুপক্ষ যেটা ঠিক করলো যে আমরা এই চুক্তিটাতে কিছু কিছু বিষয় আমাদের এখানে পরিবর্তন করতে হবে, অথবা
এই যে চুক্তিটা আমরা করেছি সেই চুক্তিটা আমরা বাদ দিয়ে আমরা আরেকটা চুক্তি নতুন ভাবে করব। তো অবস্থা যখন এইরকম দাঁড়াবে তখন সেক্ষেত্রে দুপক্ষ মিলে যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের যে চুক্তিটা আমরা করেছি সেই চুক্তি থেকে আমরা সরে গিয়ে আমরা চুক্তিটার হয়তো আংশিক আর অথবা হয়তো পুরোটা চুক্তি আমরা রিপ্লেস করে নেব আরেকটা নতুন চুক্তির দ্বারা। বিষয়টাকে বলা হচ্ছে যে ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বাই নিউ এগ্রিমেন্ট। অর শব্দটা যারা ব্যাংকে চাকরি করেন বা ব্যাংকার যারা বিশেষ করে লোন টোন দেওয়ার সাথে জড়িত তারা এই শব্দটার সাথে খুব বেশি পরিচিত। নোভেশন, NOVATION, নোভেশন, নোভেশন অফ কন্ট্রাক্ট, অর্থাৎ পূর্বের চুক্তি থেকে বা মূল চুক্তি থেকে সরে গিয়ে নতুন চুক্তির মাধ্যমে আগের চুক্তিটাকে রিপ্লেস করে নেওয়া। ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বাই এগ্রিমেন্ট অর বাই নোভেশন, মানে নতুন চুক্তির মাধ্যমে পুরনো চুক্তিটাকে রিপ্লেস করার মাধ্যমে পুরনো চুক্তিটার পরিসমাপ্তি হয়ে যাচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটা এই তিনটা যে সিচুয়েশন আমরা যে দেখতে পাচ্ছি এখানে, যে চুক্তির পারফরমেন্সের মাধ্যমে, চুক্তির পারফরমেন্স যদি ইম্পসিবল হয়, আর চুক্তি যদি নতুন চুক্তির মাধ্যমে বা নতুন চুক্তির দ্বারা যদি এটাকে সাবস্টিটিউট করে বা রিপ্লেস করে নেওয়া হয়। এই তিনটা ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে দুপক্ষের এখানে কোনো ইচ্ছাকৃত কোনো গাফিলতি বা ইচ্ছাকৃত কোনো ফল্ট বা ইচ্ছাকৃত ভাবে চুক্তি মানা না মানার কোনো বিষয় নেই। এখন চুক্তি হওয়ার পরে এক পক্ষ আমি সম্পত্তি বেচা কেনার জন্য চুক্তি করার পরে এই কয়েকদিন পরে গিয়ে আরেকজন এসে বললো ভাই সম্পত্তিটা আমাকে আমার কাছে দিয়ে দেন, আমি আপনাকে দাম বাড়াই দিব। তো স্বাভাবিকভাবে দাম বাড়তি, দাম পাওয়ার কথা শুনে লোভে পড়ে এখন যে চুক্তিটা করেছি ইতিমধ্যে তাকে বললাম যে ভাই আপনি সম্পত্তি আপনার কাছে বিক্রি করব না, আপনি কি করতে পারেন করেন, কি আমাকে বাড়তি দাম যিনি অফার করছেন তার কাছে আমি সম্পত্তি বিক্রি করব। অর্থাৎ যার সাথে আমি এই কাজ চুক্তিটা করেছিলাম তার সাথে আমি এখন এই চুক্তিটা ভঙ্গ করছি, ব্রিচ অফ কন্ট্রাক্ট। ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বাই ব্রিচ, চুক্তি ভঙ্গের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি বা চুক্তি নির্বাহ হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে একটা চুক্তি হওয়ার পরে চুক্তিটা এই যে বলছি এক্সিকিউট করা, এই এক্সিকিউশনের পার্সপেক্টিভে গিয়ে দেখা যাচ্ছে যে চুক্তিটা যদি ঠিকঠাক ভাবে এক্সিকিউট করা যায় তাহলে সেই এক্সিকিউশন বা সবকিছু ঠিকঠাক ভাবে যখন কমপ্লিট হবে তখন চুক্তিটা পারফর্ম হয়েছে বা চুক্তির অধীনে যার যা দায় দায়িত্ব ছিল তারা সেটা পারফর্ম করার মাধ্যমে চুক্তিটা শেষ করেছেন বা চুক্তিটার পরিসমাপ্তি ঘটিয়েছেন বলে ধরে নেওয়া হবে। 2 নম্বর হচ্ছে যে যদি চুক্তিটার পারফরমেন্স সম্ভবপর না হয়, দুই পক্ষের এখানে কোনো ধরনের কোনো হয়তো ইচ্ছাকৃত কোনো গাফিলতি বা চুক্তি ভঙ্গ করার কোনো ব্যাপার নেই, চুক্তিটা নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণে এখানে পারফর্ম করা যাচ্ছে না। থার্ড যেটা হচ্ছে চুক্তি করার পরে চুক্তিতে যেটা স্বাভাবিক একটা বিষয় হতে পারে অনেক ক্ষেত্রে, যে চুক্তি হওয়ার পর পরবর্তীতে গিয়ে দুপক্ষের মধ্যে হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে হতে পারে বা যে কোনো কারণে দুপক্ষের মধ্যে এই চুক্তিতে পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে পরিবর্তনটা যখন আরেকটা চুক্তির মাধ্যমে হবে, আগের চুক্তিটা রিপ্লেস হয়ে যাবে নতুন চুক্তির মাধ্যমে। সেক্ষেত্রে আগের চুক্তি এটা যদি পুরোটাকে রিপ্লেস করা হয় তাহলে পুরোটা, আর যদি আংশিক রিপ্লেস হয় তাহলে ওই অংশটুকু পর্যন্ত চুক্তিটা এটা ডিসচার্জ হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে,
বাই নিউ এগ্রিমেন্ট অর নোভেশন। আর লাস্ট হচ্ছে যে চুক্তি যদি কোনো পক্ষ প্রতিপালন করতে অস্বীকার করে বা চুক্তি ভঙ্গ করে, চুক্তি ভঙ্গের মাধ্যমে। এই কয়েকটা মাধ্যমে একটা চুক্তি হওয়ার পর সেই চুক্তিটা ডিসচার্জ বা পরিসমাপ্তি বা চুক্তিটা নির্বাহ হতে পারে, একটা চুক্তি পরিসমাপ্তির দিকে যেতে পারে। আচ্ছা, এখন এর মধ্যে সবচেয়ে যেটা ক্রুশাল পার্ট সেটা হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, চুক্তিটা এখন বাই পারফরমেন্স, অর্থাৎ দুপক্ষের বা চুক্তির যারা পক্ষ, একাধিক পক্ষ থাকলে একাধিক পক্ষ যারা পক্ষ আছেন তারা এটা পারফরমেন্সের মাধ্যমে চুক্তিটা ডিসচার্জ দিকে যাবেন বা যাওয়ার যখন প্রশ্ন আসবে, এই ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বাই পারফরমেন্সের ক্ষেত্রে চুক্তি আইনের এখানে রেলেভেন্ট বিধিবিধান বা যে সমস্ত ধারা আইন কানুনগুলো এখানে সম্পর্কিত সে বিষয়গুলোই আমরা এখন আলোচনা শুরু করব। তো এটা অনেক লম্বা একটা বিষয়, আজকে স্টার্ট করছি, দেখি মানে কতটুকু যাওয়া যায়। আবার আমাদের একটা ইয়ে আছে 9টার দিকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের আইন অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ডক্টর সালম স্যারের আজকে প্রথম মৃত্যুবার্ষিকী, সেগুলোতে আমাদের একটা রাত 9টায় আমাদের একটা জুমে একটা শোক সভা আছে আর কি। আচ্ছা, ঠিক আছে। ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বাই পারফরমেন্স, চুক্তি প্রতিপালনের মাধ্যমে চুক্তি নির্বাহ। এই সেগমেন্টের মধ্যে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার নাম হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, বাংলায় বললে ঘটনা সাপেক্ষ চুক্তি। কন্টিনজেন্ট, CONTINGENT, কন্টিনজেন্ট, কন্টিনজেন্সি থেকে কন্টিনজেন্ট। আপনারা যখন 31 ধারাতে যাবেন, 31 ধারাটা খুললেই সেখানে দেখতে পাবেন যে বিষয়টা বলা আছে যে দুপক্ষের মধ্যে একটা চুক্তি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এই চুক্তিটার পারফরমেন্সটা ডিপেন্ড করবে, নির্ভর করবে এই চুক্তির সাথে বা চুক্তির বিষয়বস্তুর সাথে বা সামগ্রিকভাবে এই চুক্তিটা পারফর্ম করতে গেলে চুক্তির সাথে সম্পর্কিত একটা কোনো একটা ইনসিডেন্ট, কোনো একটা ঘটনা, কোনো একটা শর্ত আগে পূরণ হতে হবে বা সংগঠিত হতে হবে, এবং ওই ঘটনা বা সংগঠিত হওয়া না হওয়া বা ওই শর্ত পূরণ হওয়া না হওয়ার উপর দেখা যাচ্ছে যে এই চুক্তিটার পারফরমেন্সটা ডিপেন্ড করবে। কারণ ওই ঘটনাটা বা ওই না হলে বা ওই শর্তটা যদি পূরণ না হয়, তাহলে এই দুপক্ষের মধ্যে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তি একেবারে সম্পূর্ণরূপে বৈধ একটা চুক্তি হওয়ার সত্ত্বেও সেটা হয়তো পারফর্ম করা যাবে না। অর্থাৎ চুক্তির সাথে সম্পর্কিত কোনো ঘটনা সংঘটিত হওয়া না হওয়ার উপর যদি চুক্তি পারফরমেন্সটা নির্ভর করে বা চুক্তিতে কোনো কিছু করা না করা বিষয় উল্লেখ থাকে, তাহলে সেটাকে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট বা ঘটনা সাপেক্ষ চুক্তি হিসেবে ধরে নেওয়া হবে। কেউ কি উদাহরণ দিতে পারবেন একটা? স্যার, ইন্স্যুরেন্স গুলো কি এই টাইপের চুক্তিতে পড়ে? মানে ধরেন অনেক কলকারখানা যে ধরেন মানে বলে যে কোনো ক্ষয়ক্ষতি হলে বা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওই প্রিমিয়ামটা দেওয়া হবে। জি, এক্স্যাক্টলি, একেবারে কারেক্ট এক্সাম্পল। আরো অনেক এক্সাম্পল আছে, একেবারে যেটা আমাদের এখন আরো কমন, যেটা আমাদের দৈনন্দিন আশেপাশে এখন যেটা হচ্ছে, মনে করেন আপনি আপনার সম্পত্তি ডেভেলপ করে বিল্ডিং করার জন্য ডেভেলপারের সাথে চুক্তি করলেন, ঠিক আছে? আপনাকে আপনার জমির উপর 10 তলা 15 তলা বিল্ডিং করে দিবে ডেভেলপার। তো বিল্ডিং করে সেখান থেকে আপনাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজের ফ্ল্যাট দিবে। এখন এই যে বিল্ডিং করবে, বিল্ডিংটা করাটা কিসের উপর ডিপেন্ড করবে?
বিল্ডিং করতে গেলে কি কি করতে হয়, কি লাগে? জমি লাগবে, জমি তো আছে, টাকা লাগবে স্যার, অর্থ লাগবে। আগে জমি চুক্তি করতে টাকা হবে। চুক্তি তো হলো, সেটাই তো বলছি, মনে যেটাই প্ল্যান পাস করতে হবে স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি যতক্ষণ পর্যন্ত সিডিএ বা কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিল্ডিং করার জন্য অনুমোদন বা নকশা অনুমোদন পাচ্ছেন না, ইমারত নির্মাণ আইন 1952 একটা আইন আছে আলাদা, ওই আইনের বিধান অনুযায়ী আপনি নির্দিষ্ট এলাকার মধ্যে কোন বিল্ডিং করতে গেলে আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটা সিডিএ হতে পারে, সেটা রাজুক হতে পারে, সেটা অন্য যে কোনো অথরিটি হতে পারে, যখন যাকে গভর্নমেন্ট যেভাবে ক্ষমতা দিবে তাদের কাছ থেকে আপনি কর্পোরেশন অথবা পৌরসভা না হতে পারে। না সিটি কর্পোরেশনের এই ধরনের কোনো এখতিয়ার নাই। পৌরসভা আছে। পৌরসভা হচ্ছে যে সমস্ত এলাকাগুলো আপনার সাধারণত সিডিএ রাজুক এদের জুরিসডিকশনের বাইরের এলাকার জন্য, বাইরের এলাকার জন্য হলে পৌরসভা অথরিটি দেওয়া আছে। তো তার মানে এখন আপনি চুক্তি করলেন, সবকিছু করলেন, সবকিছু ঠিকঠাক, সব অন্য টাকা পয়সা কোনো কিছু সমস্যা নেই, কিন্তু এই প্ল্যানটা যতক্ষণ পর্যন্ত পাচ্ছেন না আপনি ততক্ষণ পর্যন্ত বিল্ডিং করতে পারছেন না। তো এই প্ল্যানটা যদি আদৌ পাওয়া না যায়, তার মানে এই চুক্তি আর পারফর্ম করা যাবে না। ঠিক আছে। আর আরেকটা যেটা বললেন ওই যে ইন্স্যুরেন্স, এই যে ইন্স্যুরেন্সের, আপনি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনি ইন্স্যুরেন্সের পলিসি ওপেন করা বলতে যেটা বোঝায়, একটা চুক্তির মাধ্যমে আপনি একটা নির্ধারিত পরিমাণ টাকা বিনিয়োগ করছেন এবং কি নির্দিষ্ট ঘটনা ঘটার সাপেক্ষে ওই টাকাটা উইথ বেনিফিট, উইথ আপনার এক্সট্রা বেনিফিট সহ এই টাকাটা আপনি বা আপনার সাবস্টিটিউট বা আপনার সাকসেসর, উত্তরাধিকার যারা আছেন তারা হয়তো টাকাটা পাবেন। আচ্ছা, এখন এই কন্টিনজেন্ট কন্ট্রাক্টের মধ্যে আরো কিছু বিষয় আছে। যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু ধারাবাহিকভাবে যদি দেখি, সেটা হচ্ছে ইন জেনারেলি যেটা বলা হচ্ছে যে চুক্তির সাথে সম্পর্কিত কোনো একটা নির্দিষ্ট ইনসিডেন্ট বা একটা কন্টিনজেন্সি, একটা ঘটনা সংঘটিত হওয়া না হওয়ার উপর চুক্তিটা ডিপেন্ড করবে। এখন মনে করেন চুক্তিটা এমন দেখা যাচ্ছে যে চুক্তির সাথে সম্পর্কিত যে ঘটনাটা ঘটার কথা বলা হয়েছে সেই ঘটনাটা ঘটবে। খেয়াল করেন, ঘটনাটা ঘটবে এটা নিশ্চিত, কিন্তু কখন ঘটবে এটা নিশ্চিত না। ঘটনাটা ঘটবে এটা নিশ্চিত, কিন্তু কখন ঘটবে এটা নিশ্চিত না। অর্থাৎ যে কোনো সময় ঘটনাটা ঘটতে পারে, কিন্তু ঘটবে যে এটা নিশ্চিত। এই ধরনের ঘটনার উপর যদি চুক্তির পারফরমেন্স নির্ভর করে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে 32 ধারাতে যেটা বলা হচ্ছে যে এই ঘটনা যতক্ষণ পর্যন্ত ঘটবে না ততক্ষণ পর্যন্ত এই চুক্তিটা আইনত বলবৎযোগ্য হবে না। দ্যাট মিনস ওই চুক্তির পারফরমেন্স ক্লেম করা যাবে না বা পারফরমেন্সের প্রশ্ন আসবে না যতক্ষণ পর্যন্ত ওই ঘটনা সংঘটিত না হবে। যে ঘটনাটা ঘটা নিশ্চিত, কিন্তু কখন ঘটবে সময়কালটা অনিশ্চিত। বোঝাতে পারলাম? অর্থাৎ মানে চুক্তি করার সময় দুপক্ষের মধ্যে চুক্তি হচ্ছে যে ইন ফিউচারে এই ঘটনাটা যখন ঘটবে তখন এই কাজটা হবে আমাদের মধ্যে। দ্যাট মিনস ঘটনাটা ঘটবে এটা নিশ্চিত, কিন্তু কখন ঘটবে সেটা নিশ্চিত না, সময়টা নিশ্চিত না। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে ওই ঘটনা না হওয়া যতক্ষণ পর্যন্ত ওই ঘটনা ঘটবে না ততক্ষণ পর্যন্ত এই চুক্তির পারফরমেন্সের প্রশ্ন আসবে না। অর্থাৎ পারফরমেন্স কোনো পক্ষ বলতে পারবে না যে এটা চুক্তিটা পারফর্ম করতে হবে বা চুক্তি অনুযায়ী এই কাজ করতে হবে, এর কথা বলা যাবে না। কমন এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে
এই যে ইন্স্যুরেন্সের মধ্যে লাইফ ইন্স্যুরেন্স একটা বিষয় আছে, জীবন বীমা জি স্যার। কম বেশি অনেকেরই আছে জীবন বীমা করানো। তো মৃত্যু এটা নিশ্চিত, কিন্তু কখন সেটা অনিশ্চিত। মৃত্যু হলে তারপর বেনিফিট সহ ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না ততক্ষণ পর্যন্ত পাওয়া যাবে না। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এর মধ্যে এখন দ্বিতীয় যে সেগমেন্টটা আসবে এই 32 ধারার মধ্যেই, সেটাতে বলা হচ্ছে যে মনে করেন ঘটনাটা ঘটবে মানে দুপক্ষের মধ্যে চুক্তি করা হচ্ছে যে ভবিষ্যতে আমাদের মধ্যে যদি এই ঘটনাটা যদি সংঘটিত হয় তাহলে এই কাজটা হবে। আচ্ছা, এখন ঘটনাটা যদি মনে করেন এমন, সেই ঘটনাটা দেখা যাচ্ছে যে দুপক্ষের মধ্যে যখন চুক্তি করা হচ্ছে তখন ওই ঘটনাটা হওয়াটা সম্ভবপর ছিল, ঘটনাটা ঘটাটা সম্ভবপর ছিল, কন্টিনজেন্সিটার হ্যাপেনিংটা এটা মানে হবে যে এটা ধরে দেওয়া, মানে এটা ধরে নেওয়া গেছে। কিন্তু চুক্তি হওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে যে কোনো এক সময় গিয়ে দেখা যাচ্ছে যে এই চুক্তি ওই যে ঘটনাটার উপর নির্ভরশীল, সেই ঘটনাটা আর ঘটবেই না। অর্থাৎ এই ঘটনাটা ঘটলে আমরা এই কাজটা করব, ঠিক আছে, এই ঘটনাটা ঘটলে এই কাজটা করব। এখন ওই ঘটনাটা যদি এটা ঘটনাটা ঘটাটা এটা যদি দেখা যাচ্ছে যে মানে সময়ের আগে, নির্ধারিত সময়ের আগে, বা এই ঘটনাটা হবে না যে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, দুই পক্ষ নিশ্চিত হয়ে গেছে, বা এই চুক্তিটা পারফর্ম হলে যিনি বেনিফিটেড হতেন তিনি নিশ্চিত হয়ে গেছেন যে এই চুক্তি আর পারফর্ম হবে না, এই ঘটনাটাও আর ঘটবে না, কারণ এটা আর সম্ভবপর না। তখন বলা হচ্ছে যে চুক্তিটা ভয়েড হয়ে যাবে। অর্থাৎ যেই ইনসিডেন্টটা বা যেই অকারেন্সটার উপর নির্ভর করে এই চুক্তিটার পারফরমেন্স হওয়ার কথা ছিল সেইটা আর হবে না, ওই ইনসিডেন্টটা আর হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এখন মনে করেন মানে আমাদের দেশে হয়ে থাকে এই সমস্ত বিষয় সচরাচর। বাবা বেঁচে থাকা অবস্থায় ছেলে চিন্তা করছে যে বাবা মারা যাওয়ার পর তো এই বাড়ির মালিক আমি হব, সম্পত্তির মালিক তো আমি হব, আমার বাবার সম্পত্তির উত্তরাধিকার সূত্রে, বা পুরোটা না হলে একটা নির্দিষ্ট পরিমাণ অংশের মালিক তো হবই। তো বাবা বেঁচে থাকা অবস্থায় ছেলে করলো কি, কারোর সাথে একটা চুক্তি করে বসলো যে হ্যাঁ আমার বাবা মারা যাওয়ার পর বা মারা যাওয়ার সাথে সাথে যেই মুহূর্তে সাকসেশন ওপেন হয়ে যাবে আমি উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে যাব। ইসলাম, মুসলিম আইন, হিন্দু আইন বা যে আইনে অনুসারী হই না কেন, সেই আইন অনুযায়ী আমি আপনাকে সাথে সাথে এই বাড়িটা বিক্রি করে দিব বা এই সম্পত্তিটা বিক্রি করে দিব, ঠিক আছে। এখন বাবা মারা যাওয়ার পরে আমি মালিক হব, এরপরে সম্পত্তিটা বিক্রি করতে পারছি, কারণ বাবা বেঁচে থাকা অবস্থায় বাবা যতক্ষণ মালিক তখন আমার এই ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তি আমার না, আমার বিক্রি করার কোনো অথরিটিও নাই, রাইটও নেই, কোন আইনত কোনো সুযোগ নেই। এখন দেখা গেল যে বাবা বেঁচে থাকা অবস্থায় সম্পত্তিটা হয়তো বাবা নিজেই অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে বা অন্য কোনো ভাবে হস্তান্তর করে দিয়েছে, বা যে কোনো ভাবে দেখা যাচ্ছে যে সম্পত্তিটা বা যেটাকে যেই সম্পত্তিটাকে কেন্দ্র করে চুক্তিটা করেছিলাম সম্পত্তিটা হাতছাড়া হয়ে গেছে। তাহলে এখন
বাবা মারা গেলেও এই সম্পত্তি আর আমার পক্ষে ওই যে বিক্রি করার যে চুক্তিটা করেছি সেই চুক্তিটা পারফর্ম করার আর কোনো সুযোগ নাই বা পারফর্ম করা আদৌ সম্ভবপর না। তো এই ক্ষেত্রে ওই চুক্তিটা ওখানেই এটা ভয়েড হিসেবে সাব্যস্ত হয়ে যাবে বা অবৈধ হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। যদি এটা পারফর্ম করার সুযোগ থাকতো, হ্যাঁ, যে একটা কথা বলেছেন যে বাবা বেঁচে থাকা অবস্থায় এই ধরনের চুক্তি যেটা করা হচ্ছে এটা পুরোপুরি ভ্যালিড বলা যাবে না, ইরেগুলার বলা যাবে, যেটা বাবা মারা যাওয়ার সাথে সাথে এটা ভ্যালিড হয়ে যেত। এখন দেখা যাচ্ছে যে বাবা বেঁচে থাকা অবস্থায় সম্পত্তি অন্যদিকে চলে গেছে। এখন বাবা মারা গেলেও আর এই সম্পত্তি আমার মালিকানায় আসবে না বা আমি এই সম্পত্তির মালিক হওয়ার কোনো সুযোগ নাই। তো যে চুক্তিটা করেছি, যার সাথে করেছি, তাকে ওই চুক্তি অনুযায়ী এই সম্পত্তি আমার আর হস্তান্তর করার কোনো সুযোগ নেই। ওখানেই চুক্তিটা ভয়েড হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। স্যার আচ্ছা, এই ক্ষেত্রে মানে আপনি যার সাথে চুক্তি করছেন সে কি আপনার জন্য মানে চুক্তিটা যেহেতু ভয় হয়েছে তার সাথে একটা চুক্তি হয়েছিল, তা কোনো মামলা করার আর কোনো মানে অপশন সে পাবে না নাকি পাবে, এরকম কোনো কি হ্যাঁ, একটা এখানে ব্যাপার থাকে? বিষয়টা অপশন বলতে হচ্ছে যে এখন সে মানে আমার সাথে যদি তার সাথে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন হয়ে থাকে, ঠিক আছে, টাকা পয়সার লেনদেন যদি হয়ে থাকে, মনে করেন সে তাকে জি তো আর এমনি এমনি তার সাথে আর চুক্তিটা এমনি এমনি করি নাই, নিশ্চয়ই কোনো বেনিফিট তো কিছু নিয়েছি বা কিছু পেয়েছি, সেই বেনিফিট জি নিয়েই তো চুক্তিটা করছি। এমনি হয়তো আমার এমন ভাবে টাকার দরকার হয়ে গেছে, বাবার কাছ থেকে চাইতে পারতেছি না, এখন বাবা বেঁচে থাকা অবস্থাতেই বাবার সম্পত্তি বিক্রি করার চুক্তি করতেছি, ঠিক আছে। তা এখন মনে করেন চুক্তিটা তো আর পারফর্ম করা যাবে না, চুক্তিটা ভয়েড হয়ে গেছে, বাবা বেঁচে থাকা অবস্থায় সম্পত্তি অন্যদিকে চলে গেছে। এই অবস্থায় গতদিন আমরা যখন আলোচনা করছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের, দেখেন একটা বিষয় যে যদি দেখা যাচ্ছে যে কোনো চুক্তি ভয়েড হিসেবে সাব্যস্ত হয়ে গেছে, অর্থাৎ এই চুক্তিটা আর কোনোভাবে পারফর্ম করা যাবে না, এটা অবৈধ চুক্তির ক্যাটাগরিতে চলে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা একটা বিষয় পেয়েছিলাম যেটা 64 ধারাতে গিয়ে বলা আছে যে কোনো ভয়েড চুক্তির আওতায় যদি কোনো এক পক্ষ অপর পক্ষের কাছ থেকে কোনো ধরনের বেনিফিট নিয়ে থাকে, সেই বেনিফিট তাকে রিটার্ন দিতে হবে। মনে পড়ে কিনা? জি স্যার। বেনিফিট তাকে রিটার্ন দিতে, তো দ্যাট মিনস এখানে সে ওই কথা বলতে পারবে না যে কারণ সে জেনে শুনেই চুক্তি করেছে, যে মানে যদি জেনে শুনে করে থাকে যে তার বাবা বেঁচে থাকা অবস্থায় সে আমার সাথে এই সম্পত্তি বেচা কেনার চুক্তি করছে, তো সুতরাং এই ক্ষেত্রে আর আমি তার বিরুদ্ধে সে প্রতারণা করেছে এই কথা তো আর বলতে পারবো না, প্রতারণার অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস করতে পারবো না। ওই টাকা বা কোনো ধরনের লেনদেন হয়ে থাকলে বা কোনো ধরনের বেনিফিট যদি সে নিয়ে থাকে, সেই বেনিফিটটা আমি ফেরত দাবি করতে পারবো। সেটা যদি সে আপোষে না দেয়, তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা যাবে এটার জন্য। থ্যাংক ইউ স্যার। জি, আচ্ছা, এর পরবর্তী যে বিষয়টা আছে সেটাতে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে চুক্তিটা করা হচ্ছে, যে চুক্তিটা করা হচ্ছে সেই চুক্তিটাতে বলা হচ্ছে যে ইন ফিউচারে যদি বা আমরা দুপক্ষ মিলে যে চুক্তিটা করছি সেই চুক্তিটা যদি এই ঘটনাটা না ঘটে, অর্থাৎ কোনো একটা ঘটনা, সেই ঘটনাটা ঘটতেও পারে নাও ঘটতে পারে, ঘটনার ঘটাটা কোনো নিশ্চয়তা নেই, অনিশ্চিত। চুক্তি করা হচ্ছে যে ঘটনাটা যদি না ঘটে তাহলে আমরা এই কাজটা করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে যদি ওই ঘটনা না ঘটে, ঘটনাটা যদি না ঘটে তাহলে এবার চুক্তিটার পারফরমেন্সের প্রশ্ন চলে আসবে, কারণ চুক্তিটা করা হয়েছে এই ঘটনাটা যদি না হয় তাহলে আমরা এই কাজটা করব। ঘটনাটা যখন ঘটবে না তখন সাথে সাথে চুক্তিটা পারফরমেন্স
করতে হবে বা চুক্তিটার পারফরমেন্স এটা ম্যাচিওর হয়ে যাবে। মেরিন ইন্স্যুরেন্স নাম শুনেছেন কিনা আপনারা? একটা বিষয়, শিপিং কোম্পানিতে যদি কারো কাজ করার অভিজ্ঞতা থাকে বা শিপিং ব্যবসার সাথে সম্পর্ক যদি কারো সম্পর্ক থাকে তাদের জানা থাকার কথা। মেরিন ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স বা জেনারেল ইন্স্যুরেন্স যেরকম মেরিন ইন্স্যুরেন্স একটা সেরকম একটা বিষয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের মানে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে সমুদ্র পথে আমদানি রপ্তানি পণ্য যে পরিবহন করা হয়, ঠিক আছে, তো আমাদের এখানে মানে বাংলাদেশের জন্য এটা রেগুলেট করার একটা আইন আছে। আইনটার নাম হচ্ছে ক্যারেজ অফ গুডস বাই সি অ্যাক্ট, 1825 সালের আইন, ঠিক আছে। তো এই ক্যারেজ অফ গুডস বাই সি অর্থাৎ সমুদ্র পথে মালামাল পরিবহন, এই সমুদ্র পথে মালামাল পরিবহন এটা জাহাজের মাধ্যমে হয়, এটা তো আমরা জানি। তা এখন এই জাহাজের মাধ্যমে যখন মালামাল পরিবহন করা হয়, তো স্বাভাবিকভাবেই সমুদ্র পথে জাহাজের যাত্রা এটা কি সম্পূর্ণরূপে একটা মানে উপরওয়ালার দয়ার উপর নির্ভর করেই করতে হয়। সমুদ্র যাত্রা যে কোনো যাত্রাই, সোজা কথা সমুদ্র যাত্রা না, তবে মানে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে যেটা সমুদ্র যাত্রাটা পুরোপুরি এরকম, কারণ কখন সাইক্লোন আসবে, কখন সুনামি আসবে, কখন টাইফুন আসবে আগে থেকে এখানে অ্যাজিউম করার সুযোগ। তো এখানে এই মানে সমুদ্র পথে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের কাজে যে সমস্ত জাহাজগুলো, জাহাজ কোম্পানিগুলো বা জাহাজগুলো যারা এই কাজটা ডিল করে বা এই ব্যবসার সাথে জড়িত, এই যে ইম্পোর্টার বা যে এক্সপোর্টারের কনসাইনমেন্ট, তিনি তার এই কনসাইনমেন্টের সিকিউরিটি হিসেবে এই ধরনের মেরিন ইন্স্যুরেন্স যারা করে থাকেন সেই ধরনের মেরিন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চুক্তি করলেন যে আমার এইরকম একটা জাহাজে করে সে আমার সিঙ্গাপুর থেকে আমার চট্টগ্রামে একটা কনসাইনমেন্ট আসবে, সেই কনসাইনমেন্টটা যদি কোনো কারণে এটা যদি ঠিকঠাক মতো না পৌঁছে বা এটা যদি সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম আসার পথে জাহাজ যদি ডুবে যায়, জাহাজ মালামাল যদি জাহাজ থেকে অ্যাক্সিডেন্টালি সমুদ্রের পানিতে পড়ে গিয়ে যদি ডুবে যায়, যে কোনো ভাবে আমি যদি আমার এই কনসাইনমেন্টটা মোটামুটি হাতে না পাই এবং এই ডিউরিং ভয়েজ এই ক্যারেজ অফ গুডস বাই সি অ্যাক্টের আওতায় এটা যে সমস্ত কারণে যদি এই জাহাজের মানে যেটা লায়াবিলিটি সেই লায়াবিলিটি মধ্যে পড়ে এইরকম কোনো একটা কারণে যদি এই কনসাইনমেন্ট এই ইম্পোর্টার বা এক্সপোর্টার কাছে না পৌঁছে বা এটা যদি ক্ষতিগ্রস্ত হন, তাহলে তিনি এই ধরনের ইন্স্যুরেন্স করা থাকলে সেই ইন্স্যুরেন্সের টাকাটা যখনই তিনি খবর পাবেন যে বা এটা নিশ্চিত হয়ে যাবে যে জাহাজটা আর আসবে না, জাহাজ ডুবে গেছে বা জাহাজ জলদস্যুরা হাইজ্যাক করে নিয়ে জাহাজ থেকে সমস্ত কনসাইনমেন্ট লুট করে নিয়ে গেছে, এটা যখন নিশ্চিত হয়ে যাবে যে জাহাজে আর আসবে না, মালও আসবে না, সুতরাং এইবার তিনি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গিয়ে বলতে পারবেন যে আমার টাকাটা দেন, আমার যে চুক্তিটা আপনার সাথে হয়েছে সেই চুক্তিটা পারফর্ম করেন, পারফরমেন্সটা দাবি করবেন বা পারফরমেন্সটা তখনই ম্যাচিওর হবে যখন এটা নিশ্চিত হয়ে যাবে যে এই ইনসিডেন্টটা আর হবে না, যেই ইনসিডেন্টটা না হওয়ার উপর ডিপেন্ড করে এই চুক্তিটা করা হয়েছে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে হিউম্যান কন্ডাক্ট, মানুষের মানে কন্ডাক্টের উপর, অর্থাৎ যে চুক্তিটা করা হচ্ছে সেই চুক্তিটা এমন সেই যে ভবিষ্যতে কোনো ব্যক্তি বিশেষের কোনো কিছু করা উপর নির্ভর করে এই চুক্তিটা করা হচ্ছে, তবে এই করার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা নেই যে কখন করতে হবে, কতদিনের মধ্যে করতে হবে,
এ ধরনের কোনো বা কতদিনের মধ্যে হতে হবে এ ধরনের কোনো সময়সীমা নির্ধারণ করা নাই, কিন্তু দুপক্ষ মিলে এটা ঠিক করলো যে যে এই কাজটা অমুক যদি এই কাজটা করে বা দুই পক্ষের মধ্যে যে কোনো একজন যদি এই কাজটা করে বা দুই পক্ষ মিলে ঠিক করছে যে অমুক থার্ড পার্টি একজন যদি এই কাজটা করে বা এইটা যদি তার কাছ থেকে পাওয়া যায়, তাহলে আমাদের মধ্যে এই চুক্তিটা পারফর্ম হবে। তো এখানে কখন করবে, কতদিনের মধ্যে করতে হবে সে ধরনের কোনো সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। এখন দেখা যাচ্ছে যে দুইজনে মিলে যে চুক্তিটা করছেন যে অমুকের উপর অমুক যদি এটা করে, কিন্তু চুক্তি হওয়ার পরে দেখা যাচ্ছে সময়সীমা যেহেতু নির্ধারণ করা নেই, যে কোনো সময় এটা সে করলেই আমাদের মধ্যে এই চুক্তিটার পারফরমেন্সটা ম্যাচিউর হবে বা পারফরমেন্সটা হওয়ার ক্ষেত্র তৈরি হবে। কিন্তু যার কন্ট্রাক্টের উপর নির্ভর করে আমরা এই চুক্তিটা করছি, সে হয়তো এমন একটা কাজ করে বসছে যে কাজের কারণে এখন আমরা মিলে যেটা ঠিক করেছি যে সে এই কাজটা করলে এটা হবে, সেই মানে কাজটা আর করা সম্ভব না। সে অন্য একটা কাজ করে বসছে, যে কারণে আমরা যেটা ঠিক করে দিয়েছি, চুক্তির পক্ষরা যেটা ঠিক করে দিয়েছি, সেই কাজটা আর হবে না। সে এমন একটা কাজ করে বসছে, এই কাজটা আর করার তার জন্য সম্ভবপর হবে না। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে একটা হতে পারে যে চুক্তির যারা পক্ষ তারা বলতে পারে যে আমরা এই মুহূর্তে এটা চুক্তিটা এখানেই আমরা শেষ করে দিতে চাই, অর্থাৎ এই চুক্তি আর পারফর্ম করা সম্ভবপর হবে না, কারণ আমরা যেটা করার জন্য ঠিক করেছি সে কাজটা আর তার দ্বারা করা সম্ভব হবে না, কারণ সে অন্য একটা কাজ করে বসছে। ঠিক আছে। আচ্ছা, এখন বিকল্প হিসেবে আমরা এটাও ঠিক করতে পারি যে ঠিক আছে, সে যে কাজটা করেছে সেটার কারণে এখন আমরা যেটা ঠিক করেছি সেই কাজটা তার দ্বারা যে সম্ভবপর হবে না, কিন্তু হয়তো ভবিষ্যতে আবার আরেকটা ঘটনা যদি হয়, সেই ঘটনাটা ঘটলে আবার তার কাছ থেকে তার দ্বারা আমরা যেটা কাজ ঠিক করেছি সেই কাজটা করা সম্ভবপর হতে পারে বা ক্ষেত্রটা আবার তৈরি হতে পারে। খুব পিকুলিয়ার একটা সিচুয়েশন, আর এক্সাম্পলটাও খুব পিকুলিয়ার। মানে বইতে যখন আপনারা পড়বেন একটা জিনিস দেখবেন, খেয়াল রাখবেন, আপনারা যখন মূল আইনটা দেখবেন পড়বেন, সে মূল আইনগুলো যখন পড়বেন মূল ধারাটার সাথে দেখবেন প্রায় ক্ষেত্রে কিছু ইলাস্ট্রেশন বা উদাহরণ দেওয়া থাকে। এগুলোকে বলা হয় স্ট্যাটুটরি ইলাস্ট্রেশন, বিধিবদ্ধ উদাহরণ, অর্থাৎ ওই উদাহরণটা ওই নির্ধারিত বিধান বা আইনের একটা অংশ হিসেবে ধরে নিতে হবে এটাকে। আচ্ছা, তো এখানেও যে উদাহরণটা খুব দেওয়া আছে সেই উদাহরণটা মানে ব্রিটিশদের উর্বর মস্তিষ্ক প্রসূত ব্যাপার স্যাপার আর কি। এ আর বি মিলে চুক্তি করছে, এ আর বি মিলে চুক্তি করছে যে এ বি এর সাথে চুক্তি করছে যে বি, তুমি যদি সি কে বিবাহ করো, সি কে যদি বিবাহ করতে পারো তাহলে আমি তোমাকে টাকা দিব। এখন দেখা যাচ্ছে যে এ আর বি মিলে ঠিক করছে বি সি কে বিবাহ করবে, বিবাহ করলে এ বি কে টাকা দিবে। এখন সি দেখা গেল ডি কে বিবাহ করে বসে আছে, সি ডি কে বিবাহ করে বসে আছে, তাহলে এখন বি আর সি এর মধ্যে বিবাহের আপাতত আর কোনো সম্ভাবনা নেই। একটা ছোট্ট সম্ভাবনা আছে, ক্ষীণ সম্ভাবনা আছে। ক্ষীণ সম্ভাবনাটা হচ্ছে যদি
সি আর ডি এর মধ্যে বৈবাহিক সম্পর্কটা শেষ হয়ে যায় বাই ডিসলিউশন অফ ম্যারেজ অথবা বাই ডেথ, ডি এর মৃত্যুর কারণে। অর্থাৎ সি মনে করেন খুব সুন্দরী মহিলা আর কি, ডোন্ট মানে আপনারা মহিলারা অন্যভাবে নিবেন না। এখন স্বাভাবিকভাবে তিনি ডি কে বিয়ে করেছেন, স্বামী হিসেবে নিয়েছেন, বরণ করেছেন। এখন ওই ডি যদি মারা যায় তাহলে বি এর জন্য আবার সি কে বিয়ে করার অপরচুনিটি আবার নতুন করে তৈরি হতে পারে। এখন যখন যেই মাত্র সি ডি কে বিয়ে করে ফেললো, ওই মুহূর্তেই এ বি কে বলতে পারে যে ভাই সি ডি কে বিয়ে করে ফেলছে, সুতরাং এই চুক্তি আর পারফর্ম করা সম্ভবপর না, এই মুহূর্তে আর সম্ভবপর না। বা কখন সম্ভবপর হবে, এটা যে আদৌ সম্ভবপর হবে এটাও নিশ্চিত না, কারণ সি এবং ডি এর মধ্যে বৈবাহিক সম্পর্ক শেষ হওয়া না হওয়া এটাও অনিশ্চিত একটা ব্যাপার আছে। তো এখন ঠিক আছে, আমরা আমাদের যে চুক্তি, এই চুক্তি এই মুহূর্তে আর পারফর্ম করা যাবে না, এই চুক্তির এখানেই শেষ। বিকল্প হিসেবে দুজনে মিলে ঠিক করতে পারে যে ঠিক আছে, যে মানে লাইলি মজনুর প্রেমের মতো এমন প্রেম, গভীর প্রেম, মানে সারা জীবন অপেক্ষা করতে রাজি আছে। ঠিক করলো যে ঠিক আছে, দেখা যাক সি এবং ডি তাদের বৈবাহিক সম্পর্ক কতদিন পর্যন্ত থেকে কতদিন পর্যন্ত যায়। তো এর মধ্যে যদি পুশিং টুশিং দিয়ে ভাঙাই দিতে পারে তাহলে তার কোনো কথা নেই। তো এই সি এবং ডি এর বৈবাহিক সম্পর্ক শেষ হয় কিনা এটা পর্যন্ত তারা অপেক্ষা করতে পারে, দুটো রাস্তা খোলা থাকবে। বোঝা গেছে? জি স্যার, এতটুকু বুঝছি স্যার। এরকম কি কোনো চুক্তি আদৌ হয়? জিনিসটা হচ্ছে- নতুন চুক্তি এটা হচ্ছে যে ঘটনাটা যেটা, সেই ঘটনাটা হচ্ছে একটা হিউম্যান কন্ডাক্টের উপর, এবং হিউম্যান বিইংটা হচ্ছে একজন থার্ড পার্সন। ঠিক আছে, তার কন্ডাক্টের উপর মানে অপর দুজন চুক্তি করছেন যে অমুকের কন্ডাক্ট, এই কন্ডাক্টের উপর আমাদের এই পারফরমেন্স হবে। এখন এই কন্ডাক্টটা যদি দেখা যাচ্ছে যে তার আরেকটা কন্ডাক্টের কারণে এই চুক্তিতে নির্ধারিত এই যে কাজটা সেটা তার দ্বারা সম্ভবপর হবে না, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে এই পক্ষরা মিলে এটা চুক্তির পরিসমাপ্তি ঘটাতে পারবে, অথবা তারা চাইলে অপেক্ষা করতে পারবে যে আর কোনো ঘটনা ঘটার মাধ্যমে তারা যেই নির্ধারিত ঘটনার উপর ভিত্তি করে এই চুক্তিটা করেছিল ওই ঘটনাটা আবার সংগঠিত হওয়ার বা সংগঠিত করার ক্ষেত্র তৈরি হয় কি। বলেন কি বলতে চাচ্ছেন, কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? স্যার এরকম চুক্তি কি হওয়া আদৌ সম্ভব আছে স্যার? সম্ভাবনা থাকে? এরকম কি আসলে হয় স্যার? খুব পেছানো একটা কিন্তু শুরুতেই বলেছিলাম কি, ব্রিটিশদের উর্বর মস্তিষ্ক প্রসূত ব্যাপার। 1872 সালে যখন এই আইনটা যখন তারা করছে, তাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে মাথায় রেখেই করেছে। মানে ভারতীয় উপমহাদেশের পাশাপাশি তাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপট, আর ভারতীয় উপমহাদেশেও তো তখন তাদের মোটামুটি বসবাস হয়েছিল। তো আমাদের জন্য এটা আনকমন জিনিস হলো, তাদের দেশে এটা কিন্তু খুব কমন ব্যাপার এই ধরনের বিষয়গুলো। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, যখন এই বিষয়টা যখন কনফার্ম হয়ে যাবে যে সিডি কে বিয়ে করেছে, তাহলে অপেক্ষা করার জন্য কি চুক্তির কোনো সংযোজন হবে, নাকি আগের চুক্তিটাকে আমি বলবৎ রেখে আমি এগিয়ে যাব? এবার বলেন আপনি এখানে আইনজীবী হিসেবে কি অ্যাডভাইস দিবেন? আমি তো বলবো অপেক্ষা করার দরকার নাই, মানে যেহেতু সম্ভাবনা না, অপেক্ষা করার দরকার নাই বলতে আপনি কিন্তু প্রশ্নটা ওইটা করেন নাই, প্রশ্নটা করেছেন যে এইখানে কি নতুন চুক্তি হবে কিনা, অপেক্ষা করার জন্য নতুন চুক্তি হবে কিনা, অথবা এই আগের চুক্তির মধ্যে কোনো কিছু সংযোজন হবে কিনা, সেটাই বলছি। তো আপনি আইনজীবী হিসেবে কি অ্যাডভাইস করবেন? স্যার এটা তো জটিল বিষয়। জটিল কেন হবে? এটা তো ইজি বিষয়। চুক্তি অবশ্যই হতে হবে। ডেফিনেটলি আপনি এটা এভিডেন্স রাখতে চাইবেন না যে এটা তো এমন একটা মানে ভালনারেবল একটা বিষয় যে মানে অমুকে মানে
মানে চুক্তির বিষয়বস্তুটা হচ্ছে যে অমুক টার্গেট হচ্ছে অমুককে বিয়ে করানো অমুকের সাথে, এখন সে আবার তমুকের সাথে বিয়ে করে এখন এটা রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তো এখন ভবিষ্যতে যদি আবার এটা রাস্তা ওপেন করানোর জন্য বা ওপেন করারকে সামনে রেখে যদি অপেক্ষা করার ব্যাপার থাকে, তাহলে সেটা যদি লিখিত না হয় তাহলে তো ভবিষ্যতে গিয়ে তো আবার ওই যে বলবে যে না এই ধরনের কোনো কথা তো হয়নি, ওই চুক্তি যখন ওইখানে পারফর্ম করা সম্ভবপর হয়নি ওখানেই চুক্তি শেষ হয়ে গেছে। অর্থাৎ স্যার এটা হবে বুঝতে পারছি। এটা হবে ওই যে ওইটা যেটা বলছিলাম যে ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বাই এগ্রিমেন্ট, বাই অ্যারেঞ্জমেন্ট। বাই নিউ এগ্রিমেন্ট। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর দুটো বিষয় আলোচনা করে আজকে শেষ করব, সেটা হচ্ছে স্যার, একটা প্রশ্ন জি। ছিল স্যার শুরুর দিকে। বলেন ওই বলেন বলেন, শিওর শিওর। ভূমি অধিগ্রহণ করে না সরকারে, জি দুইজন ব্যক্তির মধ্যে দেখা গেছে মানে চুক্তি হলো বিক্রির জন্য, এবং এই মধ্যখান দিয়ে মানে সরকার এটা অধিগ্রহণ করলো। তো এখানে আমার কথা হলো স্যার, এই সরকার যে অধিগ্রহণ করে ব্যক্তি টু ব্যক্তি যখন ট্রান্সফার করে তখন তো সাব রেজিস্ট্রার অফিসে দলিল হয়, তো সরকার যখন অধিগ্রহণ করে তখন কি হয় না? না সরকার যেটা অধিগ্রহণ করে সেটা হচ্ছে যে সরকার ওই যে আইন আছে ভূমি অধিগ্রহণ আইন আছে, এটা আগে 1982 সালে ছিল, বিভিন্ন সময়ে আলাদা ছিল, পরিবর্তন হয়ে এখন 2018 সালে লেটেস্ট আইন যেটা আছে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ আইন। তো ওই আইন অনুযায়ী যেটা সেটা হচ্ছে যে সরকার যেহেতু অধিগ্রহণ করবে এখানে দলিল রেজিস্ট্রি করা এই ইয়ে করা এত ঝামেলার জন্য মানে সরকারের জন্য এত ঝামেলার স্কোপ রাখা হয়নি। স্ট্রেট ফরওয়ার্ড যেটা হচ্ছে অধিগ্রহণের প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর সরকার একটা গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে এই সম্পত্তির মানে মালিকানাটা সরকারের উপর নিয়ে আসবে। স্যার গেজেট ওই যে ডিক্লারেশন নাম্বার যেটা বলে ওইটা বুঝাচ্ছেন যে গ্যাজেট বিজ্ঞপ্তি আর মাথায় ওই আইনের আওতায় আপনার এটা আইনের মাধ্যমে এটা সরকারের মালিকানায় চলে আসবে। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা বিষয় স্যার, আমরা যখন দলিল করি তখন তো ল্যান্ড ট্রান্সফার একটা নোটিশ মনে হয় সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে যায়, তো সেই নোটিশের আলোকে কেন নামজারিটা হয় না, কেন আলাদা মানুষ আবেদন করতে হবে? এটা এটা আলোচনা করতে গেলে তো আমার ফাইনাল ইয়ারে ভূমি আইনে চলে যেতে হবে। এটা হচ্ছে এক কথায় ধরে রাখেন, সেটা হচ্ছে কাজীর গুরু কিতাবে আছে কোয়ালে নাই শেষ। স্যার ফাইনাল ইয়ারে যায় না, এই ইয়ার শেষ করতে হবে। সেটাই বলছি, কারণ আপনারা তো আমাকে এমন এমন বিষয় নিয়ে প্রশ্ন করেন যে এটা আমারে তো অন্যদিকে নিয়ে চলে যেতে হয়, আপনাদের প্রশ্নের উত্তর দিতে গেলে অন্যদিকে চলে যেতে হয়, আবার প্রশ্নের উত্তর না দিলে আরেক বিপদ। সেই বিপদটা হচ্ছে যে স্যার মনে হয় কিছু জানেন। বলেন। আসসালাম ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছেন কে? জি স্যার, আমাদের এই শামিমা ম্যাডাম ক্লাস নেবার কথা আছে আপনার পর পরেই আজকে। আচ্ছা তাহলে তো আর কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি শেষ করে দিই। এখানে নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে টাইম বাউন্ড কন্টিনজেন্সি, অর্থাৎ একটা হচ্ছে যে ঘটনা কখন ঘটবে সেটা কোনো নির্ধারিত সময়সীমা উল্লেখ করা নাই, ঠিক আছে? এখন এটা যদি মানে ব্যাপারটা যদি হয় এর বিপরীত, অর্থাৎ ঘটনা এটা ঘটবে, ঘটাটা অনিশ্চিত, অর্থাৎ ঘটবে, ঘটতেও পারে নাও ঘটতে পারে, ঠিক আছে? কিন্তু দুপক্ষ মিলে যখন চুক্তি করছে, যে চুক্তিতে বলছে যে এই সময়ের মধ্যে যদি এই ঘটনাটা না ঘটে বা এই সময়ের মধ্যে যদি এই ঘটনাটা যদি ঘটে, অর্থাৎ সময়সীমা উল্লেখ করে দিয়ে যদি ঘটনা ঘটা বা না ঘটা এই প্রভিশন রেখে যদি চুক্তি করা হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে দুটো রাস্তা, একটা হচ্ছে যে নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, ঠিক আছে, নির্দিষ্ট সময়ে পার হয়ে গেছে, ঘটনা ঘটার কথা ছিল ঘটে নাই, অথবা না ঘটার কথা ছিল ঘটেছে। আর আরেকটা হচ্ছে যে সময় পার হওয়ার আগেই ঘটনা যেটা হওয়ার কথা ছিল সেই ঘটনাটা
ঘটবে না যে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। আচ্ছা, উদাহরণ দিয়ে বললে বোধহয় জিনিসটা আর একটু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে মেরিন ইন্স্যুরেন্সের যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটাকেই আমরা সামনে রেখে বলি। সেটা হচ্ছে যে জাহাজ আসা না আসা, এটার উপর ইন্স্যুরেন্সের ক্লেম পাওয়ার না পাওয়ারটা নির্ভর করবে। এখন চুক্তি করার সময় এখানে উল্লেখ করা হলো যে সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম আসতে দীর্ঘ সময় লাগে হিসাব নিকাশ করে যে এতদিনের মধ্যে যদি জাহাজ ফেরত আসে বা ফেরত না আসে, যদি এই নির্ধারিত সময়ের মধ্যে, এই এতদিনের মধ্যে 3 দিন বা 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে যদি জাহাজ ফেরত না আসে, তো দেখা যাচ্ছে যে 3 মাসের মধ্যে মোহাম্মদ ইদ্রিস ডিস্টার্ব হচ্ছে আপনার ওখান থেকে। জি স্যার। নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজ ফেরত আসলো না, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি জাহাজ ফেরত না আসে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেক্ষেত্রে সময় পার হওয়ার সাথে সাথে চুক্তির পারফরমেন্স এটা দাবি করা যাবে বা চুক্তির পারফরমেন্সের সময় শুরু হয়ে যাবে। আর ব্যাপারটা যদি এমন হয় যে 7 দিন 1 মাসের মধ্যে জাহাজ ফেরত আসার কথা ছিল, কিন্তু 1 মাস যাওয়ার আগেই এটা দেখা যাচ্ছে যে মাঝপথে সমুদ্রে এটা জাহাজটা ডুবে গেছে, সুতরাং 1 মাস পার হলেও আর এই জাহাজ আসার আর কোনো সম্ভাবনা নাই। 1 মাস পার মানে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও যে কন্টিনজেন্সিটা, যে ইনসিডেন্টটার উপর নির্ভর করে এই চুক্তিটা করা হোক, চুক্তির পারফরমেন্সটা নির্ভর করছে, সেই ইনসিডেন্টটা আর হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কোনো সুযোগই নেই। সুতরাং আর নির্দিষ্ট সময় পর্যন্ত আর এটা অপেক্ষা করার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে চুক্তিটা মানে নির্ধারিত সময়ের আগেই যদি দেখা যাচ্ছে যে এটার পারফরমেন্স সম্ভবপর হবে না, তখন এটা ভয়েড হয়ে যাবে। আর যদি দেখা যায় যে এটা নির্ধারিত সময় পার হয়ে গেছে, কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না, নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করার পরও দেখা যাচ্ছে যে সময় পার হয়ে গেছে, এখন সময়ের মধ্যে যেই ঘটনাটা ঘটার কথা ছিল সেটা ঘটে নাই। আচ্ছা, আর এর বাইরে যেটা বলা হচ্ছে যে নির্ধারিত সময়ে সংগঠিত হওয়া না হওয়া বা নির্ধারিত সময়ের মধ্যে যদি সময় পার হয়ে নির্ধারিত সময়ের মধ্যে সংগঠিত না হওয়ার উপর চুক্তি হয়েছে, আর নির্ধারিত সময় উত্তীর্ণ হওয়ার পরও এটা সংগঠিত হচ্ছে না, কিংবা নির্ধারিত সময় সংগঠিত হওয়ার না হওয়ার আগেই এটা নিশ্চিত হওয়া গেছে যে এটা কোনোভাবেই আর সম্ভবপর হবে না। সেক্ষেত্রে মানে দুটো ক্ষেত্রেই সেটা হচ্ছে যে মানে ঘটাটা অনিশ্চিত, পক্ষরা একটা সময়সীমা নির্ধারণ করে যে ঘটনার উপর নির্ভর করে চুক্তিটা করছে, ঘটলে বা না ঘটলে কি পারফর্ম হবে, আরেকটাতে হচ্ছে যে না ঘটলে কি পারফর্ম করা হবে। যখন নির্ধারণ করা হচ্ছে এই ঘটনাটা ঘটলে এই সময়ের মধ্যে যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমাদের মধ্যে এই কাজটা হবে, নির্ধারিত সময় পার হয়ে গেছে, হলো না, ঘটনাটা ঘটলো না, বা নির্ধারিত সময় পার হওয়ার আগেই দেখা যাচ্ছে যে এটা আর ঘটার কোনো সম্ভাবনাই নেই। আর বিপরীতভাবে সেটা হচ্ছে যে এই ঘটনাটা যদি না ঘটে তাহলে এই কাজটা হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও এই ঘটনাটা ঘটলো না, সেক্ষেত্রে চুক্তির পারফরমেন্সটা আরম্ভ হবে
যদি ঘটনার না ঘটার উপর চুক্তির পারফরমেন্স নির্ভর করে, সেক্ষেত্রে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করার পর যদি ঘটনাটা না ঘটে, তাহলে সেক্ষেত্রে পারফরমেন্স আরম্ভ হবে, পারফরমেন্সের সময় আরম্ভ হবে। আর যদি দেখা যাচ্ছে যে এটা নির্ধারিত সময়ের মধ্যে এটা সংগঠিত হবে না, যে এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, সেক্ষেত্রেও ওই নির্ধারিত সময় পর্যন্ত আর অপেক্ষা না করে নির্ধারিত সময়ের আগেই এবার পারফরমেন্স দাবি করা যাবে। জাহাজ ফেরত আসলে বা জাহাজ ফেরত না আসলে, দুটো ঘটনার উপর যদি নির্ভর করে যদি চুক্তি করা হয়। আচ্ছা, লাস্ট বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে 36 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে যে এমন একটা ঘটনার উপর নির্ভর করে চুক্তিটা করা হচ্ছে যদি সূর্য পশ্চিম দিক থেকে উঠে। তো আপাত দৃষ্টি সূর্য পশ্চিম দিক থেকে কিয়ামতের আগ পর্যন্ত উঠার সম্ভাবনা নাই, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে। তো এই ধরনের অসম্ভব ঘটনা ঘটার উপর নির্ভর করে যদি কোনো চুক্তি করা হয়ে থাকে, কোনো ঘটনা বা এই ধরনের কোনো ইনসিডেন্ট, কোনো কন্টিনজেন্সির হ্যাপেনিং এর উপর যদি ডিপেন্ড করে যদি চুক্তি করা হয়ে থাকে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে চুক্তিটা সরাসরি ভয়েড, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড এটা ভয়েড একটা চুক্তি হিসেবে বিবেচ্য হবে। এক্ষেত্রে এই চুক্তি করার সময় এটা সম্ভব কি সম্ভব না এটা জানা ছিল না, বা চুক্তি করার সময় এটা সম্ভব এটা জেনে থেকে চুক্তি করা হয়েছে, অসম্ভব এটা জানার সত্ত্বেও চুক্তিটা করা হয়েছে। চুক্তি করার সময় জানার সুযোগ ছিল না সম্ভব কি সম্ভব না, আবার অসম্ভব জেনেও এ ধরনের ঘটনার উপর নির্ভর করে চুক্তি করা হয়েছে। দুটো ক্ষেত্রেই বলা হচ্ছে যে কোনো ধরনের ইম্পসিবল ইভেন্টের উপর নির্ভর করে যদি কোনো চুক্তির পারফরমেন্সের বিষয় নির্ধারণ করা থাকে, সেক্ষেত্রে এই চুক্তি সরাসরি ভয়েড হিসেবে বিবেচ্য হবে। আচ্ছা, আমরা এটা হচ্ছে পার্টিকুলারলি একটা বলা যায় ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বাই পারফরমেন্সের মধ্যে একটা স্পেশাল সেগমেন্ট, যে ইনসিডেন্টের উপর নির্ভর করে যখন চুক্তির পারফরমেন্সটা ডিপেন্ড করে। আগামী দিন থেকে আমরা ইন জেনারেলি আপনার কন্টিনজেন্সি ছাড়া, কন্টিনজেন্ট কন্ট্রাক্ট ছাড়া ইন জেনারেলি একটা কন্ট্রাক্ট হওয়ার পরে এটার পারফরমেন্স কিভাবে, কাদের মাধ্যমে, কারা কারা এই চুক্তি পারফরমেন্স সাথে জড়িত থাকবে, বা এই পারফরমেন্স সংক্রান্ত সামগ্রিক বিধিবিধানগুলো আমরা এটা আলোচনাটা আগামী দিন কন্টিনিউ করব। আপনারা পড়ে রাখতে পারেন 37 ধারা থেকে ইনশাআল্লাহ আমাদের আলোচনাটা শুরু হবে। কারো কোনো প্রশ্ন আছে আজকে? না স্যার। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে শেষ করে দিই। আপনাদের ক্লাস আরেকটা আছে বলছেন। জি বলেন স্যার। একটু করুন স্যার, ডিস্টার্ব করুন স্যার। স্যার আপনি যে বললেন ওই বাবা এবং ছেলের যে এটা বলছিলেন যে বাবা আগে থেকে যদি জমি বিক্রি করে দেয়, আর ছেলে যদি আরেকজনের সাথে চুক্তি করে, এবং তৃতীয় পক্ষ কি এখানে যার সাথে চুক্তি করবে সে এখানে তার যদি কোনো আর্থিক সুবিধা বা অন্য কোনো সুবিধা দিয়ে থাকে, সেটা আদায়ের জন্য মামলা করতে পারবে। মামলাটা কি স্যার চুক্তি আইনের আওতায় হবে নাকি প্রতারণা মামলা? আমরা বলবো এটা কি প্রতারণা মামলা যদি বিষয়টা এরকম হয় যে তার ছেলে জানতো তার বাবা এটা বিক্রি করে দিছে, এটা জানার পরেও সে এটা চুক্তিটা করছে, এটা কি প্রতারণা মামলা হবে? হ্যাঁ, ডেফিনেটলি। এটা যদি হয়, তাহলে এটা যদি প্রমাণ করা যায়, তাহলে এই ধরনের ঘটনা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি একটা হচ্ছে যে বেনিফিট যেটা নিয়েছে সেটা ফেরত পাওয়ার জন্য আপনি দেওয়ানি আদালতে মামলা করবেন, তবে মামলা চুক্তি আইনে হবে না, মামলা হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। আর আরেকটা হচ্ছে যে যেটা বললেন, হ্যাঁ, এখানে প্রতারণার জন্য আপনি ক্রিমিনাল কেসও করতে পারবেন। তার মানে কি আমি একটা অর্থ আদায়ের জন্য একটা, আর প্রতারণার জন্য একটা, দুইটা মামলা করা যাবে এখানে? জি, কারণ ক্রিমিনাল মামলায় খেয়াল রাখবেন সবসময়, ক্রিমিনাল মামলায় কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে যেটা সচরাচর এখন আমাদের দেশে একেবারে খুব কমন হচ্ছে, সেটা হচ্ছে যে চেক ডিজনারের মামলা। সেটা আপনাদের মার্কেন্টাইল ল যখন পড়বেন, বাণিজ্যিক আইন যখন পড়বেন, সেখানে পড়বেন। এই চেক ডিজনারের মামলা ছাড়া অন্যান্য কোনো
মানে ক্রিমিনাল মামলায় সাধারণত আর্থিক কোনো প্রতিকার দেওয়া হয় না, ব্যতিক্রম স্যার। ছাড়া। আর্থিক প্রতিকারের জন্য আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে শেষ করে দিচ্ছি আজকে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন।